আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ৪। তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি। শুক্রবার মানে জুম্মার দিন জন্মেছে, তাই ছেলের নাম রাখা হলো জুনমান। জুনমান ওর মায়ের মতো কালো হয়নি, আব্বার গায়ের রং পেয়েছে শ্যামবর্ণ। আমি প্রথমে জুনমানকে কোলে নিতাম না, রূপাই রাখতো বেশি। তখন আমি পরীর দেখাশোনা করতাম। পরীর বয়স ৫ বছর হয়েছে, কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম। ছোট্ট পরী এতটা শক্ত তা কখনোই ভাবিনি আমি। আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকামাকড় পশু পাখি অনেক ভয় পেতাম, আম্মা সবসময় বলতো। রূপার ক্ষেত্রেও তাই, কিন্তু পরী সম্পূর্ণ আলাদা। ওকে কখনো ভয় পেতে দেখিনি। আমাদের রকচটা গরুটাকে দিকেও সাহস নিয়ে এগিয়ে যেত ও। গরুটাও ছুটে আসতো পরীকে গুঁতো মারার জন্য, কিন্তু পরী তৎক্ষণাৎ সরে যেত। দড়িতে টান খেয়ে গরুটা আর এগোতে পারত না। তখন ভয় পাওয়ার বদলে পরী খিলখিলিয়ে হাসতো। তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমারও তখন সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানোর। তারপর একদিন পরীকে সাপে কাটলো, তখন ওর বয়স ৭ বছর। ওঝা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল, চোখ মুখ শক্ত করে বসেছিল পরী। এতটুকু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না। চোখ দুটো লাল হয়ে গেছে, পানি পড়ছে চোখ থেকে, কিন্তু মুখে শব্দ নেই। অথচ দেলোয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটলো, বিষ নামানোর সময় কি চিৎকার তার! তখন তার বয়স ছিল ১৬ বছর। কিন্তু ওইটুকু বয়সে পরী কিভাবে চুপ করে রইলো? কি ভাবছিস পরী? তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গিয়েছি? না পরী, তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই। তাই টানা ১ সপ্তাহ ধরে আমার মনের সব কথা এই খাতায় বন্দি করেছি। তুই বড্ড কঠিন মানুষ পরী। তোর মনে আমরা দুই বোন ও আম্মার জন্যই ভালোবাসা আছে। এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস। আমি তা বেশ বুঝতে পারতাম। ৭ বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি, সেই ঘৃণা আমিও আব্বাকে করতে পারিনি। জানি না জুনমানকে তুই আদৌ ভালোবাসিস কিনা, তবে ছোট্ট ছেলেটাকে একটু ভালোবাসা দিস। ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচে না পড়ে। যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিনই বুঝবি। তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো, যার কথা শুনে তোর ইচ্ছা করবে, ইস তোর জীবনে যদি এরকম কেউ আসতো তাহলে মন্দ হতো না। অবশ্য তাকে এতদিনে তুই চিনে ফেলেছিস, কিন্তু দেখেছিস কিনা তা জানি না। সে হলো রাখাল। নামটা রাখাল হলেও সে রাখাল ছিল না, সে শুধুই আমার রাখাল, একান্তই আমার। স্কুলে পড়াকালীন বইতে কবিতা পড়তাম, রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা। কিন্তু আমার রাখাল বাঁশি বাজাতে পারতো না, গরু ছাগলও চড়াতো না, কিন্তু তবুও সে রাখাল। আমাদের গ্রামের রাখাল রাজা। তবে পরেরটুকু আর পড়া হলো না পরীর। তার আগেই কোনো একটা শব্দে সেদিকে তাকালো সে। এখন রাত অনেক, শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। তবে পরী বেশ বুঝতে পারছে যে অন্দরমহলে কোনো নতুন পুরুষের আগমন ঘটেছে। এই বিষয়ে বরাবরই পরী সচেতন। ভেতরে কোনো নতুন মানব আসা মাত্রই পরী তা টের পেয়ে যায়। খাতাটা বন্ধ করে হারিকেনের আঁচ কমিয়ে উঠে দাঁড়ালো সে। পালঙ্কের পেছন থেকে মোটা লম্বা লাঠিটা বের করলো। এই লাঠি দিয়ে ছোটবেলায় সে চর্চা করত, এখনো করে। বলতে গেলে লাঠি চালানোয় খুব পারদর্শী পরী। সময় পেলেই লাঠালাঠি শুরু করে দেয় সে। অন্ধকার থাকায় মুখটা ঢাকতে হলো না পরীর, কারণ সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকেছে এবং চোর অন্ধকারেই চুরি করে। পরী তাই লাঠি হাতে বেরিয়ে পড়ল। প্রথমেই গেল রান্নাঘরে। সেখানে গিয়ে সে চুপি চুপি কুসুমকে ডেকে তুলল, তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল। অন্ধকারে লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে। পুরো মুখে গামছা জড়িয়ে দিয়ে উঠোনের কোণের পেয়ারা গাছের সাথে বেঁধে দিল। ঘটনাটা কেমন যেন তাড়াতাড়ি ঘটে গেল। বৃষ্টিতে ভিজে গেলেও যেন শীত লাগছে না পরীর। শরীর আরো গরম হয়ে আসছে। সেটা কি রাগে? বেশি ঘাটাঘাটি না করে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল সে। সকাল হতেই সারা গায়ে ঢোল পড়ে গেল। কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছিল এবং পরী চোরকে ধরে ফেলে। আর আজকেই চোরের বিচার হবে, এই গুঞ্জনে কেউই ঘরে থাকতে পারল না। নৌকা আর ভেলায় চড়ে সোজা জমিদার বাড়িতে হাজির হলো। সবার আগ্রহ চোরের বিচার দেখা। সবাই ভাবছে চোরের এত সাহস হলো কিভাবে যে জমিদার বাড়িতে হানা দেয়। সারা রাত ঘুমাতে না পেরে মাথা ব্যথা করছে পালকের। মিষ্টি আর রুমি ও একই অবস্থা। বাইরের লোকজনের আওয়াজ পেতেই ওরা বুঝলো যে বিচার আরম্ভ হতে চলেছে, তাই ওরা ঘর ছেড়ে বের হলো। একটু এগোতেই মুখোমুখি হলো আবিরজানের। তিনি বললেন, কই যাও তোমরা? বিচার দেখতে? রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই তিনি বাজখাই গলায় বলল, বেটা গো, সামনে যাও তো। মাথায় কাপড় কই? মাথায় কাপড় দাও তাড়াতাড়ি।
কোনো রকমে তিনজন মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বের হয়ে গেল। বাইরে এসে দেখলো অনেক মানুষ সেখানে, এক পাশে মহিলারা, আরেক পাশে পুরুষ। পালক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগলো, কিন্তু অত মানুষের মধ্যে খোঁজা কি সম্ভব? এর মধ্যেই আফতাব উদ্দিন এসে চেয়ারে বসলেন, সাথে আখিরও। এছাড়া গ্রামের কয়েকজন মুরব্বিও আছেন। চোরকে টেনে আনলো দুজন লোক, গামছাটা সরিয়ে মুখ দেখাতেই সবাই অবাক হয়ে গেছে। এ তো উত্তরপাড়ার কানাই, ওর এত বড় সাহস হলো কিভাবে? আফতাব উদ্দিন গোমরা মুখে কানাইকে জিজ্ঞেস করলো, তুই আমার বাড়িতে চুরি করতে এলি কোন সাহসে? তাও আবার অন্দরমহলে ঢুকেছিস? কানাই কোনো জবাব দিল না। রাতভর বৃষ্টিতে ভেজায় এখন জ্বরে কাঁপছে, মুখ থেকে কথা বের হচ্ছে না। এরই মধ্যে আখিল বলে উঠল, যাই হোক, চুরি করছে যখন শাস্তি পেতেই হবে। গ্রামের সবাই আমার ভাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর কানাই যা করছে তা অন্যায়। এতে আমাদের জমিদারিকে অপমান করছে সে, তাই ওর কঠিন থেকে কঠিনতার সাজা হওয়া উচিত। বাকিটা গ্রামের মুরব্বীরাই ভালো বুঝবেন। বলেই সবার দিকে দৃষ্টি মেলল আখির। পালক, মিষ্টি আর রুমি যেন প্রাণ ফিরে পেল। নাইমরা তাহলে নিরাপদ, কিন্তু ওরা এখন কোথায়? পালক দৌড়ে ভেতরে চলে এলো, ওর পিছু পিছু মিষ্টি, রুমিও এলো। বৈঠক ঘর পেরিয়ে ঢুকলো নাইমের ঘরে। ওরা রেডি হচ্ছিল। পালক গিয়ে প্রশ্ন ছুড়ে দিল, তোরা এখানে? বাইরে কি হচ্ছে জানিস কিছু? নাইম জুতায় ফিতা বাঁধছিল। পালকের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবার ফিতা বাঁধতে বাঁধতে বলল, শুনলাম চোর ধরা পড়েছে, তাই আর বের হইনি। ভেবেছি একসাথে রেডি হয়ে বের হব। রুমি পালককে ঠেলে ওর জায়গায় দাঁড়িয়ে বলল, চোরটা কে ধরেছে জানিস? পরি। পরি নামটা শুনেই চমকে তাকালো নাইম। শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলল, পরি ধরছে? সর গিয়ে দেখি কেমনে চোর ধরছে আমাদের পরি। মিষ্টি শেখরের কলার চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে বলে, ছাগল কোথাকার, আমরা কত ভয় পাইছি জানিস? ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি। শেখর কলার ছাড়িয়ে শার্ট ঠিক করতে করতে বলল, রাতে যে বৃষ্টি হয়েছে, বের হতাম কিভাবে? ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি। নাইম উঠে সোজা বাইরে চলে গেছে। বাকি সবাই বিচারে গিয়ে উপস্থিত হলো। পরি এখনো ঘুমে আচ্ছন্ন। রাতে ভেজার দরুন ওর গায়েও জ্বর নেমেছে। তাই তো ভোরের স্নিগ্ধ রোশনি আখি পল্লবে পড়তে কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে নেয় এবং আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘুমটা আর ধরে রাখতে পারল না পরি। কুসুম আর জুনমান হন্তদন্ত হয়ে ছুটে পরির ঘরে ঢুকলো, ডেকে তুললো পরীকে। প্রথমে বিরক্ত হলেও পরে জুনমানের কথায় অবাক চাহনিতে তাকালো পরি। জুনমান বলেছে, পরি আপা, আব্বা কইছে কানাই কাকার হাত কাইটা ফেলাইতে। চুরির সাজা নাকি এইটাই ভালো। পরি ঘুম পুরোপুরি ছুটে গেছে। একটানে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আলমারি খুলে নিজের বোরখাটা গায়ে জড়িয়ে নিল। নেকাবটা আটকে দিল, চোখ দুটো খোলা রাখলো না। পাতলা কাপড়ে ঢেকে দিল রক্তিম চোখ দুটো। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। অন্দরমহল থেকে বের হয়ে যেই না বৈঠক ঘরে পেরোতে যাবে, তখনই বাদশাদে মালা মেয়ের হাত টেনে ধরে বলে, কই যাস? কম্পিত কণ্ঠে পরি বলে উঠল, আম্মা, কানাই কাকার হাত কাটবো আব্বাই। মালা কথাটা হালকা নিচু করে জবাব দিল, হ। পরি জোর গলায় বলে, আব্বা অন্যায় করতেছে আম্মা, আমারে যাইতে হইব, আমার হাত ছাড়েন। পরির কথায় হাতটা আরো শক্ত করে ধরলেন মালা। তুই যাবি না পরি? মনে আছে আমারে কি কথা দিছস তুই? মনে আছে আম্মা, আপনারে কথা দিছি আমার এই মুখ কোনো পুরুষে দেখামো না, তার লাইগাই বোরখা পরছি। অহন হাত ছাড়েন আম্মা। কিন্তু মালা ছাড়লো না। সে মেয়েকে এত লোকের সামনে যেতে দেবে না কিছুতে। জোরাজোরি এক পর্যায়ে জেসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে বলল, পরিরে যাইতে দেন আপা, কিচ্ছু হইব না, একটা মানুষের প্রাণ বাঁচব। অতঃপর জেসমিন মাথা দুলিয়ে পরীকে যেতে বলল। এই প্রথম পরি কৃতজ্ঞতার সহিত তাকালো জেসমিনের দিকে। তারপর ছুটে গেল বিচার সভায়। এদিক ওদিক না তাকিয়ে পরি এক দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়ালো। মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব। আর চোখে সামনে বসা মুরব্বীদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে বললেন, তুমি এখানে, ঘরে যাও। পরি অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, এখানে অন্যায় হইতেছে আব্বা, আর যেখানে অন্যায় হয় সেখানে আমি থাকি, তা আপনি ভালো করেই জানেন। আফতাব উত্তর দিলেন না। তবে আখির বলল, কি অন্যায় পরি? তুই জানোস না যে কানাই চুরি করছে? এই বিচারই ঠিক হবে, তুই ঘরে যা। ঘৃণা দৃষ্টিতে আখিরের দিকে তাকালো পরি, কিন্তু চোখ দুটো নেকাবের আড়ালে থাকায় তার আখির দেখতে পেল না। আব্বা, কানাই কাকা চোর হইছে তো আপনাগো কারণে। একবার ভাইবা দেখেন, বন্যায় সব ভাইসা গেছে কাকার। অহন পোলা পাইন লইয়া কেমনে থাকবো কাকায়? আপনারা যদি সাহায্য করতেন তাইলে তো কাকার চুরি করতে আইতো না। পরির কথায় চুপ করে রইল আফতাব সহ সব মুরব্বীরা।
কথাটা পরি ঠিকই বলেছে। এই বন্যায় তো কারোরই কাজ নেই, ভরসা করার মতো ওদের একজনই আছে, সেটা হলো আফতাব। আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখার। পরি আবার বলতে লাগলো, পেটের ক্ষুধায় কখনো ধর্ম মানে না। ক্ষুধা এমন একটা জিনিস যা সব ধর্মেই হার মানে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, তা একটু বুঝেন। কানাই কাকার হাত না কাইটা তারে একটা কাম দেন। ওই হাত দিয়া খাইটা খাইব উনি। ওনার হাত কাটলে বউ পোলাপান গো কি খাওয়াইব? হ্যাঁ তো মরবই, তার সাথে বউ পোলাপানও মরবো। টাকা চুরি কইরা অপরাধ করছে, তার সাজা সে রাতভর পাইছে। অহন তার হাত কাইটা আপনারা অন্যায় কইরেন না। এমনও তো হইতে পারে কাকার হাত দুইটাই আপনাকেও একদিন কাজে লাগবো। কথাগুলো শেষ করেই পড়ি পা বাড়ায় অন্দরমহলে। তবে এতটুকু সময়ে বলা কথাগুলো শুনে সবাই চুপ করে গেল। আফতাবও কিছু বললেন না। বিচারের বাকি কাজ তিনি মুরব্বীদের হাতেই ছেড়ে দিলেন। কেউ কোনো কথা বলতেছে না দেখে গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক যিনি, সে বলে উঠল, পরি তো হক কথাই কইছে। কানাইয়ের বউ পোলাপাইন গো কোথাও তো ভাবতে হইব, তাই না? তারপর তিনি আফতাবের দিকে তাকিয়ে বললেন, তুমি কি কও আফতাব? কানাই রে কি করবা? আফতাব মাথা নিচু করে বলল, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। কথা তো সব পরেই বলে দিছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো, কানাইকে কাজ দেওয়া হলো সম্পানের সাথে, যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে। পেটের দায়ে সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করতে, কারণ এই গায়ে ধনী বলতে আফতাব। আরো কয়েকজন আছে, তবে এই মুহূর্তে তাদের ঘর বাড়িও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই সে জমিদার বাড়িতে এসেছে চুরি করতে, কিন্তু কপাল খারাপ যে পরীর হাতেই ধরা পড়ল। যখন ওর হাত কাটার নির্দেশ দেওয়া হয়, তখন সে হাউমাউ করে কেঁদেছিল, বারবার ক্ষমা চেয়েছিল তার হাত যেন না কাটা হয়, কিন্তু কেউ শোনেননি। এখন কানাই পরীর প্রতি কৃতজ্ঞ হলো, মনে মনে প্রতিজ্ঞা করলো কোনো এক সময় পরীকে কৃতজ্ঞতা জানাবে। নাইমের চোখ দুটো খুশিতে চকচক করছে পরীকে দেখে। এতক্ষণ ধরে মেয়েটার মধুর বাণী শুনছিল সে। গলার সুরটা সত্যি খুব সুন্দর, এখনো কানে বাজতেছে। কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছে আরো প্রবল হচ্ছে। তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধ করেছে ওদের। শেখর নাইমের কাঁধে হাত রেখে বলল, এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম। আশা দেখছি এখানেই ছাড়তে হবে, না হলে আশার জালে আমরাই পেঁচাবো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম বলল, হুম। এখন মেয়েটাকে দেখার ইচ্ছে আরো গভীর হলো। প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা জমিদারের বাগানে বাড়িতে গেল। সেখানেও অনেক মানুষের উপস্থিতি, তবে বেশ কয়েকজন একটু বেশি অসুস্থ, তাই তাদের স্থানীয় একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলল ওরা। এরই মধ্যে আরেকটা নৌকা এসে পাড়ে ভিড়ল। সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো। তারা চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে গেল নাইমের কাছে। সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নাইম কিঞ্চিত হেসেই এগিয়ে গেল। লোকটা সবিনয় হাত মিলানোর জন্য হাত বাড়িয়ে দিল। বিপরীত দিক থেকে নাইমও হাত বাড়িয়ে দিল এবং বলল, সেদিন আপনার নামটা জানা হয়নি আর নিজেরটাও বলা হয়নি। ব্যস্ততা দুজনেরই ছিল। যাই হোক, আমি নাইম আহমেদ। বিপরীত মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাও হেসে জবাব দিল, শায়ের। নামটা শুনে নাইমের চোখ দুটো হালকা ছোট হয়ে এলো। বলল, শুধুই শায়ের? লোকটা আবারও হাসলো, অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলে উঠল, শেহরান শায়ের। আশা করি এবার বুঝতে পেরেছেন।